শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সিভি লেখার নিয়ম। ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টে তোমাদের সিভি আসবে। আজকে তোমাদের শিখিয়ে দিব কিভাবে সবচেয়ে সঠিক নিয়মে সিভি লিখতে হবে। পাশাপাশি একটিমাত্র সিভি শিখলে পৃথিবীর যে কোনো সিভি কীভাবে লেখা যাবে তাও শিখিয়ে দেব। তোমাদের পরীক্ষা যতগুলো সিভি সাজেশন হিসাবে থাকুক না কেন, তোমরা একটা মাত্র সিভি শিখবে। আসলে সিভি লেখার নিয়ম একটাই, এই কারণে একটা মাত্র সিভি শিখলে যে কোনো সিভি লেখার নিয়ম আজকে পেয়ে যাবে। তো আমি একটা প্রথমে প্রশ্ন নিলাম। সাপোজ ইউ আর নাহিদ অর নাহিদা অ্যান্ড ইউ হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন। নাও মেক আ সিভি উইথ কমপ্লিট কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ টিচার ইন এবিসি হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে, পোস্ট অফের পরেই কিন্তু তোমার পদের নাম লেখা থাকবে, অর্থাৎ কী পদের জন্য তুমি চাকরির দরখাস্ত করবে। এখানে টিচারের পরিবর্তে অন্য যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। আর কোথায় বা কার বরাবর দরখাস্ত করবে বা কোন প্রতিষ্ঠানে দরখাস্ত করবে সে প্রতিষ্ঠানের নাম এখানে লেখা থাকবে। এখানে আরও একটা প্রয়োজনীয় বিষয় লেখা থাকবে, সেটি হচ্ছে ইওর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তোমার সিভি 1 পেজের বেশি যেতে পারবে না। এই অংশটা সবসময় লেখা নাও থাকতে পারে, তবুও আমরা গতানুগতিকভাবে জানি যে সিভি বাম দিক থেকে ডান দিকে সাধারণত লিখতে হয়। যদিও আন্তর্জাতিকভাবে এই নিয়ম নেই, সিভি 3, 4, 5 পৃষ্ঠাও হতে পারে। তবে আমাদের দেশের একটা ট্র্যাডিশন আছে, সেটা হচ্ছে সিভি বাম দিক থেকে ডান দিকে লিখতে হবে। তো আমরা এই নিয়ম মেনে চলারই চেষ্টা করব। তো প্রশ্নের বাংলাটা হচ্ছে, মনে করো তুমি নাহিদ অথবা নাহিদা, সম্প্রতি তুমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছ। পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছ। এখন চাকরির জন্য দরখাস্ত লিখো। পদের নাম হচ্ছে শিক্ষক এবং কোন স্কুল? এবিসি হাই স্কুল। শুরুতেই খাতার বাম দিকে তোমাদের এভাবে বড় করে লিখতে হবে কভার লেটার। এবার খেয়াল করে দেখো, কভার লেটারের পরে শুরুতেই লিখবে ডেট। তুমি কোন ডেট লিখবে সেটা আমি একটু পরে বুঝিয়ে দিব। এখন ডান দিকে খেয়াল করো, যদি কোনো স্কুলে বা কলেজে চাকরির দরখাস্ত আসে তাহলে তুমি শুরুতে লিখবে তারিখ লিখে দি হেডমাস্টার অথবা দি প্রিন্সিপাল অথবা দি চেয়ারম্যান। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে কার বরাবর দরখাস্ত করবে তাহলে তো ভালোই, না হলে এই তিনটার যে কোনো একটা লিখতে পারবে যদি কোনো স্কুলে বা কলেজে চাকরির দরখাস্ত করা হয়। এরপর এখানে যে শূন্যস্থান আছে, এখানে যদি স্কুলের নাম লেখা থাকে সেটা লিখবে, না হলে তুমি XYZ যে কোনো একটা অক্ষর লিখে হাই স্কুল লিখে দেবে। আশা করি স্কুলের দরখাস্ত আসলে বা স্কুলে চাকরি আসলে এভাবে লিখতে পারবে। এরপরের অংশ আছে, যদি কোনো কোম্পানিতে চাকরির দরখাস্ত করতে বলা হয় তাহলে তুমি শুরুতে কি করবে? সব সিভিতেই শুরুতে কিন্তু তারিখ লিখবে, তারপর এই অংশটা লিখবে। যে কোনো কোম্পানির যে প্রধান, সে প্রধান সাধারণত দ্য ম্যানেজিং ডিরেক্টর হয়। আর ম্যানেজিং ডিরেক্টর যদি না লিখতে চাও তাহলে কিন্তু দ্য অথরিটি বা কর্তৃপক্ষ লিখতে পারবে। তারপর এখানে যে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে কোম্পানির নাম যে লেখা থাকবে প্রশ্নে তার নাম লিখবে, অথবা তুমি নিজের মতো করে XYZ যে কোনো কিছু লিখতে পারবে। এরপরের অংশ দেখো, যদি কোনো ব্যাংকে চাকরির দরখাস্ত করতে বলা হয় তাহলে কিন্তু শুরুতে এভাবে লিখতে পারবে দি ম্যানেজার অথবা দি ম্যানেজিং ডিরেক্টর। তারপর কোনো ব্যাংকের নাম লেখা থাকবে, না হলে XYZ ব্যাংক লিমিটেড, অবশ্যই উপরে তারিখ লিখে নেবে। এরপর যদি কোনো ঔষধ কোম্পানিতে চাকরির দরখাস্ত করা হয় তাহলে তুমি এভাবে লিখতে পারবে, শুরুতে তারিখ, তারপরে দি ম্যানেজার অথবা দি ম্যানেজিং ডিরেক্টর, এবং এখানে যে কোম্পানির নাম অর্থাৎ যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি বা লিমিটেড থাকবে সে ফার্মাসিউটিক্যালসের নাম এখানে প্রশ্নে উল্লেখ করা থাকবে। যদি না থাকে তাহলে ABC অথবা XYZ লিখবে। কোনো কোম্পানির নাম সরাসরি তুমি এখানে লিখবে না যদি প্রশ্নে না দেওয়া থাকে। তাছাড়া এমনও হতে পারে যে তুমি প্রশ্ন দেখে বুঝতে পারো নাই কার বরাবর লিখতে হবে, কিভাবে লিখতে হবে। তাই এখানে আছে, যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে তুমি এই অংশটা লিখতে পারবে, দি অথরিটি অথবা দি ম্যানেজিং ডিরেক্টর। এরপর প্রয়োজন মতো ড্যাশ কোম্পানি, এখানে যে ড্যাশ দেওয়া আছে এখানে যে কোনো কোম্পানির নাম লিখবে যদি তুমি প্রশ্ন দেখে বুঝতে না পারো যে কার বরাবর লিখবে। তো এখানে যে 5টা অপশন দিলাম, এই 5টা অপশনের বাইরে সাধারণত প্রশ্ন আসবেই না, অথবা যে কোনো প্রশ্ন আসলেই তোমরা এই 5টা অপশনের যে কোনো একটা অপশনে তোমরা ফেলতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো প্রথম এই অংশটা লেখার পরেই জায়গার নাম লিখতে হবে। জায়গার নাম যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে ভালো, যদি জায়গার নাম উল্লেখ করা না থাকে তাহলে স্কুল হোক, কলেজ হোক বা কোম্পানি হোক, সব জায়গায় তোমরা ঢাকা লিখতে পারবে। ঢাকা লিখলে কোনো সমস্যা নেই। তো ঢাকা লেখার পরে তোমাদের লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট অংশে লিখবে
অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ, এখানে যে গ্যাপ দেওয়া আছে এখানে প্রশ্নে যা চাওয়া হবে তাই বসাবে। অর্থাৎ যদি টিচার হয় তাহলে এখানে টিচার, ম্যানেজার হলে ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট হলে অবশ্যই অ্যাকাউন্টেন্ট লিখবে। সেক্ষেত্রে এখানে এ আছে না, এটাকে অ্যান লিখে দেবে, যেহেতু অ্যাকাউন্টেন্ট ভাওয়েল দিয়ে শুরু হয় তো এখানে অ্যান দিয়ে দিবে। আর যে কোনো পদের নাম এই প্রশ্নে উল্লেখ করা থাকবে সেই পদটা এখানে লিখে দিবে। পোস্টের পরে দেখবা প্রশ্নে পোস্টের পরে যে কোনো একটা পদের নাম লেখা আছে সেটা এখানে বসাবে। তারপর ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অফ 5 এপ্রিল 2023। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটি পত্রিকার নাম লিখলাম, সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। এখানে অন্য পত্রিকার নাম লেখা থাকতে পারে, অথবা কোনো পত্রিকার নাম লেখা না থাকলে তোমরা দ্য ডেইলি স্টার লিখতে পারবে, যেহেতু এটি একটি ইংলিশ পত্রিকা, আর যেহেতু সিবি তোমরা লিখছো ইংলিশে। এবার তারিখটা কীভাবে লিখবে? তো পত্রিকায় যেদিন বিজ্ঞপ্তি ছাপা হয় তার কয়েকদিন পরে কিন্তু আমরা দরখাস্ত করি। তো এই 5 এপ্রিল হচ্ছে পত্রিকায় যেদিন বিজ্ঞপ্তি ছাপা হয়েছে চাকুরির জন্য সেই তারিখটা। তাহলে তুমি দরখাস্ততে কোন তারিখটা লিখবে? বিজ্ঞপ্তি ছাপানোর কয়েকদিন পরের তারিখ লিখবে। 5 এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে, তুমি দরখাস্ত করছো তারপরে, অর্থাৎ 10 এপ্রিল। এখানে কিন্তু পরীক্ষার হলে যেদিন পরীক্ষা হবে ওই তারিখে যে দিতে হবে এমন কোনো কথা নেই, সেটা নির্ভর করবে তুমি এখানে কোন তারিখটা ব্যবহার করবে। এখানে যে তারিখ ব্যবহার করবে তার কয়েকদিন পরের তারিখ এখানে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা লিখবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, এখানে যে প্রশ্নটা যেই বিষয়ের জন্য তুমি চাকরি করবে, যেই পদের জন্য, সেই পদটা এখানে তো একবার লিখবে, সেই পদটা আবার এখানে লিখবে। এখানে যেটা লিখবে সেটা এখানে লিখবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। ইন ইউর, কোম্পানি হলে কোম্পানি লিখবে, স্কুল হলে স্কুল লিখবে, ব্যাংক হলে ব্যাংক লিখবে। এখানে হচ্ছে যে কোন কোম্পানি, ব্যাংক বা স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানে তোমরা চাকরির জন্য দরখাস্ত করবে সেই প্রতিষ্ঠানের নাম এই অংশে লিখবে। আমি এখানে গ্যাপ রাখলাম, যেহেতু আজকের বিষয়বস্তু আমরা একটা সিবি দিয়ে সব সিবি লিখব। তো এই অংশের বাংলা অর্থ হচ্ছে 2023 সালের 5 এপ্রিল দ্য ডেইলি স্টার পত্রিকায় শিক্ষক পদের জন্য যে চাকরির দরখাস্ত আহ্বান করা হয়েছে সেই পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। মাই কমপ্লিট সিভি উইথ আদার নেসেসারি ডকুমেন্টস ইজ এনক্লোজড হিয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। আমার কমপ্লিট সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে এনক্লোজ বা সংযুক্ত করা হলো আপনার বিবেচনার জন্য। আই হোপ ইউ উইল কনসিডার মি আ সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন মেনশনড অ্যাবভ। আমি আশা করি উপরে উল্লেখিত পদের জন্য আপনারা আমাকে বিবেচনা করবেন। তারপর লিখবে ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। প্রশ্নে নাম উল্লেখ করা থাকলে নাম লিখবে, উপরে কিন্তু নাম লেখা আছে নাহিদ, সেই হিসাবে তোমরা এখানে নাহিদ লিখবে। আর যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে এখানে নাম উল্লেখ করার দরকার নেই, অথবা যে কোনো নাম দিতে পারো, তবে নাম দেওয়া ঠিক হবে না, এখানে এবিসি দেওয়াই ভালো। এরপর এনক্লোজার বা সংযুক্তি, এই অংশটা পরীক্ষার হলে খুব বেশি বাধ্যতামূলক না হলেও বাস্তব জীবনে চাকরির দরখাস্ত করার জন্য কিন্তু এটা দিতেই হবে। যেহেতু তোমাদের পরীক্ষায় বাম দিকে এই কভার লেটারটা লিখতে হবে, তো জায়গা নাও থাকতে পারে। যদি জায়গা থাকে, অর্থাৎ এই অংশগুলো যদি একটু ছোট করে লিখতে পারো তাহলে কিন্তু এই অংশটা দিয়ে দিলে ভালো হয়। অর্থাৎ তুমি চাকরির দরখাস্তর সাথে সাথে কী কী কাগজপত্র জমা দিবে সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রথমে সিভি, অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস, অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস 3 কপিস এবং ব্যাঙ্ক ড্রাফট। এই অংশটা তোমরা লিখবে কোনো পেজের বাম দিকে। এবার ডান দিকের পেজে লিখবে কারিকুলাম ভিটা বা সিবি। এই অংশে সরাসরি জীবন বৃত্তান্ত লিখতে হবে। শুরুতে নেম, যেহেতু প্রশ্নে দেওয়া আছে নাহিদ, তাই নাহিদ হাসান লিখতে পারবে। ফাদার্স নেম, নাহিদের সাথে মিল রেখে যে কোনো ফাদার্সের নেম তোমরা এখানে উল্লেখ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কোনো নাম ব্যবহার করলে কিচ্ছু হবে না, তোমরা লিখতে পারো কি না বা লেখার নিয়ম জানো কি না এটাই আসল। কার নাম লিখলে এটা বড় কথা নয়। মাদার্স নেম, তোমরা এখানে মাদার্স নেম লিখবে, আমি যে কোনো একটা নাম ব্যবহার করলাম। প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, তোমরা চেষ্টা করবে ঢাকার যে কোনো একটা ঠিকানা দেওয়ার জন্য। পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, আমি এখানে শরীয়তপুরের একটা অ্যাড্রেস দিলাম, তোমরা যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারবে, এটার জন্য কোনো নম্বর কাটা যাবে না। ডেট অফ বার্থ, এখানে দেওয়া আছে 2/5/1998। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করবে তোমরা কিন্তু কেউই 1998 সালে জন্মগ্রহণ করোনি, তার অনেক পরে জন্মগ্রহণ করেছো, কিন্তু প্রশ্নে আগে উল্লেখ করা আছে যে তুমি পোস্ট গ্রাজুয়েশন করেছো। খেয়াল করে দেখো প্রশ্নটা, এখানে দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। তো পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছো, কিন্তু তুমি যদি এখন তোমার বয়স 16 বছর দাও তাহলে কিন্তু মাস্টার্স কমপ্লিট করা হলো না।
অথচ এখানে উল্লেখ করতে হবে এমনভাবে যাতে এমন একটা বয়স উল্লেখ করতে হবে যাতে তুমি মাস্টার্স কমপ্লিট করার বয়স পার করে ফেলেছো। এখানে যে কোনো বয়স দিলে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা চাকরির দরখাস্ত। নিয়ম ঠিক আছে কিনা সেটা দেখবে টিচাররা। এখানে কত সালে জন্ম নিয়েছো এটা নিয়ে তাদের টেনশন নেই, তবে চেষ্টা করবে যে এমন একটা বয়স দিতে যেখানে মাস্টার্স কমপ্লিট হয়। তো আমি পরে আরও একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ন্যাশনালিটি এই অংশে লিখবে বাংলাদেশি, জন্মসূত্রে বাই বার্থ। রিলিজিয়ন এই অংশে তোমরা তোমাদের যার যার নিজেদের ধর্মের নাম লিখবে। আমি এখানে ইসলাম লিখলাম যেহেতু উপরে নাম লেখা আছে নাহিদ হাসান। ন্যাশনাল আইডি কার্ড এই অংশে কিন্তু তোমাদের ন্যাশনাল আইডি কার্ড অংশটা দেওয়া উচিত, কারণ যেহেতু তুমি মাস্টার্স কমপ্লিট করেছো প্রশ্নের বিষয়বস্তু অনুযায়ী। তো কেউ তো আর এখানে পরীক্ষার হলে ন্যাশনাল আইডি কার্ড লিখবে না, এখানে এভাবে ক্রস চিহ্ন দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিঙ্গেল বা আনম্যারিড যে কোনো একটা লিখবে। কন্ট্যাক্ট নম্বর বা ফোন নাম্বার এখানে তোমরা সম্পূর্ণ ফোন নাম্বার তো আশা করি অবশ্যই দেবে না, প্রথম 3টা অক্ষর 019, 017 বা 018 যে কোনো দিয়ে বাকিগুলো ক্রস চিহ্ন দিয়ে দেবে। মোট 11টা ডিজিট যাতে হয়। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। প্রথমে লিখবে নেম অফ দ্য এক্সামস। যেহেতু তোমাকে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, সেই হিসাবে MA বা MSc বা MCom যেটা আসে সেটাই লিখতে পারবে, MSS লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সিভির আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক পদের জন্য আবেদন। যদি অন্য কোনো পদের জন্য আবেদন পরীক্ষায় আসে, বিশেষ করে ব্যাংক অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোনো কিছু আসতে পারে, সব জায়গায় কিন্তু MA ইংলিশ দেওয়া যাবে। তবে ব্যাংকে চাকরির ক্ষেত্রে অবশ্য MBA দেওয়া যেতে পারে। যাই হোক, ইংলিশটা সব জায়গায় চলবে, সেই হিসাবে তোমরা সিভিটা শিখো। এরপর BA অনার্স এটা অবশ্যই দিয়ে দিবে। তারপর HSC এবং পর্যায়ক্রমে SSC। এরপর GPA এবং CGPA দুইটাই অবলিক দিয়ে লিখবে, কারণ SSC এবং HSCর মান হয় GPA দিয়ে এবং অনার্স মাস্টার্সের মানগুলো কিন্তু হয় CGPA দিয়ে। তো এখানে যে কোনো মান লিখতে পারো। আর আরেকটা বিষয়, অনার্স এবং মাস্টার্সের যে CGPA এটা কিন্তু 4.00 পেলে A+, যেমন তোমরা SSCতে 5.00 পেলে A+, কিন্তু অনার্স কিংবা মাস্টার্সে কিন্তু 4 পয়েন্ট পেলে কিন্তু A+। সেই হিসাবে এই পয়েন্টটা ঠিক আছে, তোমরা এখানে যে কোনো পয়েন্ট কাছাকাছি দিতে পারো। ইয়ারটা খেয়াল করে দেখবে, তুমি যেহেতু 1998 সালে জন্ম নিয়েছো এখানে উল্লেখ করা আছে, তার 15 কিংবা 16 বছর পরে কিন্তু তুমি SSC পাস করবে। এজন্য 1998 সালের সাথে মিল রেখে আমি 2013 সালে এখানে লিখলাম 15 বছর বয়সে তুমি SSC পাস করেছো। তার ঠিক 2 বছর পরে তুমি HSC পাস করেছো। HSC পাস করার 4 বছর পরে অনার্স এবং অনার্স পাস করার ঠিক 1 বছর পরে মাস্টার্স, এইভাবে বছরটা তোমাকে সাজাতে হবে। এখানে অন্য কোনো সাল ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে জন্ম তারিখের সাথে মিল রেখে তোমরা সালটাকে সাজাবে। এবার বোর্ড বা ইউনিভার্সিটি দেখো, তুমি SSC বা HSC ঢাকা বোর্ড বা অন্য যে কোনো বোর্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং অনার্স এবং মাস্টার্স যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিও দিতে পারো, অথবা সরাসরি আমার এই বক্সটাকে কপি করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের অংশে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। তোমরা জানো চাকরির দরখাস্তের ক্ষেত্রে অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে তোমাদের স্কুলের যে পরীক্ষা আছে সেই স্কুলের পরীক্ষাগুলোতে এই এক্সপিরিয়েন্স খুব বাধ্যতামূলক না, যেহেতু এটা একটা নিয়ম। দিয়ে দিতে পারলে ভালো, না দিলে কোনো সমস্যা হবে না। কারণ তুমি আগে থাকতে যদি কোনো স্কুলে চাকরি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের এই চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। যেহেতু এটা পরীক্ষার সময় তোমরা একটা নিয়মকানুন মেনে লিখছো, তাই এখানে এক্সপিরিয়েন্স দেওয়া না দেওয়া তোমার ব্যাপার। আমি এখানে দিয়ে দিলাম আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন, এখানে কোনো একটা স্কুলের নাম লিখবে XYZ হাই স্কুল সিন্স 2021। আমি কোনো একটা স্কুলে 2021 সাল থেকে ইংলিশ টিচার হিসেবে কর্মরত ছিলাম। এরপর রেফারেন্স মানে হচ্ছে কে তোমাকে এই চাকরি পাওয়ার জন্য বা চাকরির জন্য সুপারিশ করেছে। তোমার পক্ষ থেকে কেউ একজন সুপারিশ করবেন, বিখ্যাত একজন শিক্ষক বা বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যিনি তোমার পক্ষ হয়ে সুপারিশ করবেন যাতে তুমি তোমার যোগ্যতাটা এখানে তুলে ধরতে পারো। তো এখানে যে কোনো একটা নাম ব্যবহার করেছি, সিনিয়র টিচার ইন ইংলিশ ড্যাশ হাই স্কুল। তুমি যেই হাই স্কুলে চাকরি করেছে আগে, সেই স্কুলের একজন শিক্ষক তোমার পক্ষ হয়ে সুপারিশ করেছেন। এই 13 এবং 14 নম্বর অংশটা তোমার একেবারেই যে বাধ্যতামূলক এমন না, এই পরীক্ষায় না দিলেও চলবে, তবে বাস্তবে এগুলো দিতে হয়। তো আশা করি কীভাবে সিভি লিখে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আরও একবার তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ সিভিটা একসাথে তুলে ধরলাম। আর এই সিভির একটা PDF ফাইল তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি অবশ্যই যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব।
শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা বিষয় এখানে আমি আলাদা করে উল্লেখ করে দিলাম, সেটি হচ্ছে প্রশ্নে যদি কোম্পানির নাম কিংবা কারো নাম দেয়া থাকে তাহলে সেই নাম এবং সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ অবশ্যই করতে হবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতারও উল্লেখ করা থাকতে পারে প্রশ্নে, সেই ক্ষেত্রে সেই শিক্ষাগত যোগ্যতার কথাই লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি MA, কিন্তু এখানে লেখা থাকতে পারে MSc। MA মানে মাস্টার্স অফ আর্টস, মানবিক বিভাগ থেকে পাশ করেছে, অথবা মাস্টার্স অফ সায়েন্স, সেই বিষয়টা উল্লেখ করা থাকতে পারে, অথবা অন্য যে কোনো শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকতে পারে, সেটা তোমরা লিখবে। আর যদি কারোর নাম প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে নাম ঠিকানার জায়গায় কোনো নাম ব্যবহার করা উচিত হবে না, এটা সাধারণ নিয়ম। কোনো প্রতিষ্ঠানের নামও যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা দরখাস্ত করার চেষ্টা করবে। তারপরেও যদি তোমরা সম্পূর্ণ বুঝতে সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবে এবং কমেন্ট সেকশনে তোমাদের প্রয়োজনীয় কমেন্ট করবে, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব।